নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আর জনমতে আপনাদের কাছে খোলা আহ্বান রইল, আপনারা আজকে জনমত অংশগ্রহণ করবেন। আপনাদের মতামত জানাটা আজ অত্যন্ত জরুরি। এক সন্ধিক্ষণে গিয়ে এসে দাঁড়িয়েছে বাঙালি জাতি, বাংলা ভাষা এবং বাঙালিত্ব সমস্ত কিছু। কেন এই কথাটা বলছি? 15 তারিখ রাত্রিবেলা একটা ঘটনা ঘটল ময়মনসিংহে। সেখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি সত্যজিৎ রায়ের দাদু হন, সকলেই আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প আমরা ছোটবেলায় পড়েছি। তার যিনি দাদু ছিলেন হরিকিশোর রায়চৌধুরী, তার ময়মনসিংহের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে। এরকম উপর্যুপুরি হচ্ছে, রাজাকার বাহিনী সেখানে এটা ভেঙে দিল। এই ঘটনাটা সকালবেলা তো যখন দেখছি আর কি, টুইটারে দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি, ঠিক সেদিনই একটা অদ্ভুত সমাপতন হলো। বাঙালি অস্মিতার ডাক দিলেন, পরিপ্রেক্ষিত অবশ্য অন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হলো তার পদযাত্রা। সেই পদযাত্রায় তিনি অংশ নিয়েছেন। কাতারে কাতারে মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করছেন এবং তারপরে তিনি তার ভাষণে তিনি যেটা বললেন, যে সরাসরিভাবে বললেন যে বাঙালিকে কেন ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে এটা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী, এটাকে কেন্দ্র করে বা সবার মধ্যে রোহিঙ্গা দেখতে পাচ্ছে এবং যে কারণে বাংলাভাষী দেখলে ডিটেনশন ক্যাম্পে বহু জায়গায়, বিশেষ করে যারা শ্রমিকের কাজ করছেন, অত্যন্ত মেহনতের কাজ যারা করছেন, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা উড়িষ্যা, ছত্তিশগড়, আজ মহারাষ্ট্রে হয়েছে। এমন একটা দিনে একেবারে বর্ষণ স্নাত কলকাতার রাজপথে দাপিয়ে গেলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন বাঙালি অস্মিতার কথা, যে বাংলা স্বাধীনতার সংগ্রামে রক্ত ঝরিয়েছে, গোটা দেশকে মুক্ত করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে, ইংরেজের বুলেট বেয়নেট কিচ্ছুকে পরোয়া করেনি, হাজারে হাজারে মানুষ অংশগ্রহণ করেছে। সেই বাঙালিকে স্বাধীন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্পের সামনে গিয়ে পড়তে হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক হচ্ছে। আমি ওই বিতর্কে আজকে সরাসরিভাবে আপনাদের মতামত জানতে চাই, যে নাগরিকত্ব এই ইস্যু বা অবৈধ নাগরিকত্বের বিষয়ে একটা ভারত রাষ্ট্রের ভূমিকা ঠিক কার্যকরী হচ্ছে? বিভিন্ন রাজ্য জুড়ে যে অবস্থাগুলো তৈরি হচ্ছে, তাকে ভারতবর্ষের যে একটা অখণ্ডতা, তার যে ঐক্য, তার যে সংহতি, কোথার সাথে কি এটা যাচ্ছে? এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। এটা যেমন একটা দিকে, এই বিষয় নিয়ে আমি থাকবো, প্রতিবেদন দেখাবো এবং আপনাদের মতামত নেব, আপনারা কিভাবে দেখছেন। এবং তার সাথে যেটা যাব সেটা হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জ যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার কবর শায়িত। গোপালগঞ্জে আজকে বলা যেতে পারে মুক্তিযুদ্ধের স্পিরিট দেখিয়ে দিল হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র যুবলীগ। জুলাই মাসে বাংলাদেশে 2024 সালে যে ঘটনা ঘটেছিল, জুলাই মাসে সেই ঘটনায় সেদিন মানুষ জেগেছিল, বৈষম্য বিরোধী নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তারপর 5ই আগস্ট সেনাবাহিনী ভারতে প্রেরণ করে বাংলাদেশের। এই অবধি আমরা মানে সবাই দেখেছি 10 মাস 11 মাস ধরে বাংলাদেশে কি একের পর এক ঘটনা। আজকেও বললাম সত্যজিৎ রায় স্মৃতি বিজড়িত, তার বংশের স্মৃতি বিজড়িত। এবং ভারত সরকারের ভাষায় যেটা হচ্ছে বাংলার নবজাগরণের এক প্রতীক। সেই বাড়িটা দেখুন, কি অসাধারণ একটি স্থাপত্য। ইংরেজ জমানার শুরুর দিকেই হয়তো এই বাড়িটির নির্মাণ হয়েছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওই বাড়িতে থেকেছেন। পরবর্তী সময় তারা গড়ফা রোডে চলে আসেন এবং প্রিন্টিং প্রেসের তাদের বিজনেস ছিল। সেই বাড়িতে নাকি শিশু কিশোর একাডেমি করবে বলে বাড়ি ভেঙে দিচ্ছে। এই যে নব্য রাজাকার চেতনা, আজ কোথাও একটা চ্যালেঞ্জ হলো গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। বাংলাদেশে এটাকে বলা হয় আওয়ামী লীগের
একেবারে দুর্গ, এবং সেই দুর্গের কিন্তু পতন ঘটাতে পারেনি। এবং তারা আগেই বলে দিয়েছিল যে এইখানে কিন্তু এনসিপিকে সভা করতে দেবে না, এনসিপি সভা করতে পারেনি। বলা যেতে পারে তারা সেখান থেকে পলায়ন করেছে, যে হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে সার্জিস আলম, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, এরা অনেক বীরপুঙ্গব কিংস পার্টি তৈরি করেছেন। দেখুন আজকে সেনাবাহিনী গোলাগুলি চলেছে, সেই জায়গায় বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে খবর পেয়েছি যে অনেকে মৃত হয়েছে, মারা গেছেন। যদি এটা সত্য হয় তাহলে সেনাবাহিনী তো আগে গুলি চালায়নি দেশের নাগরিকের উপর। তো আওয়ামী লীগের এই যে যেভাবে বুটের লাথি মারছে, এই ছবি বাংলাদেশের সেনাবাহিনীর, তার যে সে তো ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে যায় বিভিন্ন দেশে শান্তি স্থাপনা করতে, তার নিজের দেশের জনগণের উপর এত ক্রোধ, এত হিংসা, এই প্রশ্ন আজকে আসা হবে। তাই আজ অস্মিতার দিন, দেখিয়ে দিয়েছে ছাত্রলীগ যুবলীগ ভয় পায়নি, এবং তারা কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে দেখিয়েছিলেন যেভাবে আর কি পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, যেভাবে 25শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খান বাহিনীর সামনে মাথা নোয়ায়নি, ঠিক তেমনিভাবে আজ গোপালগঞ্জের ওরকম ছবি দেখা গেল। হতাহতের খবর নিঃসন্দেহে আমরা পরবর্তী সময় জানতে পারব। আমাদের সঙ্গে একজন বাংলাদেশ থেকেই যোগ দেবেন, কথা আছে সেরকমই। আমি শুরুতে ফলে দুটো বিষয়কে নিয়ে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বিষয়ে বিতর্ক হয় না, এ বিষয়ে মতামত হতে পারে জনমতে। আজকে আপনারা অবশ্যই মতামত জানাবেন, আপনাদের জন্য ফোন লাইন খোলা থাকলো। আজকে প্রথমে আমি যাব অকুস্থল কলকাতা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলা যেতে বজ্র নির্ঘোষ তিনি জারি করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি এ বিষয়ে কিছুতেই মেনে নেবেন না, যেখানে এই দিনের পর দিন এই অপমান যেটা হচ্ছে, রাজনৈতিক পারদ এটাকে নিয়ে ভবিষ্যতে যে চড়বে। আমি আগেই 3-4 দিন ধরে এই বিষয় নিয়ে আপনাদের কাছে জনমতে বিতর্ক করেছি, অনেকের ফোনে মতামত নিতে পারিনি। আজ আপনাদের কাছে তাই বলবো, আপনারা খোলা মনে আপনাদের মতামত জানান। যাব শুরুতে প্রতিবেদনে। বাংলা ভাষার সম্মান ও অধিকারের প্রশ্নে বুধবার কলেজ স্কয়ার থেকে প্রতিবাদ বিক্ষোভে পা মেলালেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, তৃণমূল সাংসদ, বিধায়ক এবং কর্মী সমর্থকরা। বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই মিছিল এগিয়ে চলে। বাংলা ও বাঙালির অস্মিতার প্রশ্নে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এই প্রতিবাদ মিছিলে। মিছিল শেষ হয় ধর্মতলা ড্রোরিনা ক্রসিংয়ে। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দেন মুখ্যমন্ত্রী। ওড়িশা, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার নেমে আসছে তাতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো? ওখানে অত্যাচার হবে, এখানে প্রতিবাদ হবে। দিল্লিতে অত্যাচার হবে, দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হবে, ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হবে, ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না, আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাংলা কি ভারতের অংশ নয়? বাঙালিরা কি ভারতের নাগরিক নয়? পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কি এক? বিজেপিকে হুঁশিয়ারির পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে। যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো, বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তারপরে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे?
বাংলা ও ওড়িশার দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশায় যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন হাত বাড়িয়ে দেয় বাংলা। বাংলা থেকেই ওড়িশায় আলু পাঠানো হয়। उड़ीसा जब भी आपको उधर में साइक्लोन होता है, हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटेटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप हमारा बंगाली लोगों को प्रोसेस करते हैं। आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है, কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করবো না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবে। জরিনা ক্রসিং এর মঞ্চ থেকে সিপিএমকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে ঠেকেছে, তাও লজ্জা নেই, রাম বাম জোট বেঁধেছে। আরেকটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই, রামবা জোট বেঁধেছে। না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে, আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আমারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নাচ বর্ণালী রক্তকে হত্যা করবে, আবার বিমলাদে হাওড়া শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের উপর গুলি চালাবে, আবার শ্রমিকদের উপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের খুঁজে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাথায় গদাই হয়েছে সব ভাই ভাই। 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে প্রতি মাসে একবার করে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 18 জুলাই দুর্গাপুরে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। বাংলা ও বাঙালির অমর্যাদা নিয়ে বাংলা যেভাবে তেতে রয়েছে, তাতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আমরা দেখলাম এই ছবি, একটা ভারত রাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যদি কোনো একটি ভাষাগোষ্ঠীকে এইভাবে অবদমিত করার চেষ্টা হয়, ডিটেনশন করা হয়, তাহলে এটা একটা ভয়ঙ্কর রূপ নেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষায় সতর্ক করে দিলাম, সতর্কতা তিনি এটা অ্যালার্ম জারি করেছেন। 2026-এ ভোটের আগে এইটা একটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে আসছে, যে সংসদীয় কাঠামোর মধ্যে যে বিভিন্ন রাজ্যগুলো, যে ইউনিয়ন অফ স্টেট, সেখানে কোথাও একটা জায়গায় হলে এর সমাধান অবশ্যই একটা আলাপ আলোচনা এবং তার সাথে হচ্ছে নিকষভাবে হচ্ছে এটার একটা পর্যালোচনা দরকার, এবং তার যদি সেটাতে কাজ না করে তখন অবশ্যই রাজপথ হচ্ছে এর উত্তর। সেটার আজকে একটা সুলুক সন্ধান পাওয়া গেল, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে এটা অভাব। আমি বারবার করে এই আশঙ্কাটাই বারবার করতাম 2024 সাল থেকে, যে ওইখানকার ঘটনা প্রবাহ এই ভারতের রাজনীতির উপর পড়বে, এবং বিশেষভাবে এটা পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এইসব জায়গাগুলোর উপর পড়বে। এবং ইউনূসের সেই কথায় উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বালাবে, প্রত্যেকটা লক্ষণ কিন্তু স্পষ্ট হচ্ছে, যে কারণে বারবার করে এটা ছিল আজ অনেকটাই মিলে যাচ্ছে। আজকে নানাভাবে এইগুলোকে দেখার জন্য আমাদের সঙ্গে জনমতে একজন অংশগ্রহণ করেছেন। শুরুতে তার ফোন আমি নিয়ে নেব। হ্যাঁ, বলুন। আমি বলছি মনোরঞ্জন সরকার। মনোরঞ্জন সরকার, মধ্যমগ্রাম, বলুন। মধ্যমগ্রাম। দাদা, দেশটার কি হলো দাদা? বিজেপি সরকার যা করছে তো মানুষকে শেষ করে দেবে। আর এদেশের বিচারপতি, আমাদের বিচারপতিরাও কি এসব দেখছে না? পশ্চিমবঙ্গকে এত বঞ্চনা করছে, এত করছে,
পাওনা টাকা দিচ্ছে না, বাঙালিদের এই যেখানে যাচ্ছে সেখানেই মারধর করছে, এর কি প্রতিকার নেই? বা আমাদের বিচারকরা কি বাঙালি নেই? এই দেশ স্বাধীন করেছে আমাদের ক্ষুদিরাম বসু শহীদ হয়েছে, আমাদের নেতা শহীদ হয়েছে, কত বাঙালি জাতি জীবন দিয়ে এই স্বাধীনতা এনেছে, তার ফল কি আজ বাঙালিরা এই পাবে? দাদা একটু আপনারা একটু লড়ুন দাদা দিদির জন্য। নিঃসন্দেহে আপনি শুনতে থাকুন প্রত্যেকটা মানুষের এই 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 যে আরতি মানে এই যে বাঙালির চেতনা বা মননকে যদি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বাঙালি কিন্তু কখনোই থেমে থাকে না। তার কারণ সে বীরের জাতি, সে স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি। ফলে এই ধরনের অপমান, বৈষম্য কোনো জায়গাতে সে মানতে পারে না। আজ কলকাতা হোক বা গোপালগঞ্জ হোক, আজ কিন্তু কোথাও একটা জায়গায় এবং কোথাও যদি কোনো স্থাপত্যকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়, মনন বা মস্তিষ্ক বাঙালি বিশ্বের বিভিন্ন প্রান্তে সে স্থাপত্যকে সে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আজও রাখে। আমরা এই বিষয় নিয়ে চর্চায় আছি। কমেন্ট একজন কমেন্ট পাঠিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কমেন্টস আপনাদের কাছে দেবো, আপনারা জনমতে অংশগ্রহণ করুন। আমি একটু যাচ্ছি, আপনারা বিভিন্ন বিষয় নিয়েই বলতে পারেন আজকের এই ঘটনা। তবে গোপালগঞ্জের ছবিটা একবার দেখব এবং সেখানে বাংলাদেশ থেকে আমাদের ঢাকা উত্তরের ছাত্রলীগ নেতা সৈয়দ সিয়াম আমাদের সঙ্গে রয়েছে। সৈয়দ সিয়াম, অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুব কঠিন পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে কোথাও যেন একটা ঘুরে দাঁড়ানোর সংকেতও আজকে পাওয়া যাচ্ছে। প্রথমে জানতে চাইব, গোলাগুলি চলেছে, মানে হতাহতের কি সংবাদ রয়েছে? হ্যাঁ সিয়াম, শুনতে পাচ্ছ? জি জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হতাহতের কি? যে আমাদের গোপালগঞ্জে আজকে আপনি জানবেন যে প্রায় 10 জন মতো আমরা এই পর্যন্ত জেনেছি যে আমাদের ভাইদের মানে হত্যা করা হয়েছে। এবং সেনাবাহিনীতে আপনি জানবেন যে লাইন ফরমেশন পজিশনে দাঁড়িয়ে মানে এইরকম গুলি করার নজির আগে আমরা কখনো দেখিনি। এই পজিশনে তারা হচ্ছে বিপরীত দিকে প্রচুর মানুষকে একসাথে হত্যা করার লক্ষ্যে তারা গুলি করে। আমাদের প্রায় 10-11 জনের লাশ, আমাদের ভাইদের লাশ সেনাবাহিনী হেফাজতে আছে। তো আরো অনেক হত্যা হয়েছে, আমাদের হয়তো জানতে পারছি না। তবে আজকে যেই রাজাকার এবং এই যে পাকিস্তানি আলবদর যাদের রেখে যাওয়া এই টোকাইরা আজকে যখন গোপালগঞ্জ যায়, তারা কিন্তু ব্যাপকভাবে প্রতিহত হয়ে তাদের কিন্তু আর্মির ট্যাঙ্কে করে তাদেরকে কিন্তু পালাতে হয়েছে। এইটা আমাদের জন্য দ্বিতীয়, আমরা যে কোনো মুভমেন্টের জন্য এটা অবশ্যই অনেক বড় একটা ইন্সপিরেশন এবং মোটিভেশন হিসেবে কাজ করবে আশা করি। কিন্তু এই গোপালগঞ্জ আসলে অতীতে যদি আপনি লক্ষ্য করেন, এই গোপালগঞ্জে জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ এবং জিয়াউর রহমানকে হেলিকপ্টারে পালাতে হয়েছে, এরশাদ পদ্মবিল দিয়ে তাকে পালাতে হয়েছে, শেষমেশ এই নব্য রাজাকারদের তাদের আর্মির সহায়তায় তাদেরকে কিন্তু পালাতে হয়েছে। এই গোপালগঞ্জ আমরা তো হ্যাঁ, গোপালগঞ্জ তো আমরা জানি এমনিতেই হচ্ছে আওয়ামী লীগের শক্ত গড়। আজকে এনসিবির নেতাদেরও দেখলাম তারা এসেছেন, কিন্তু তারা কার্যত পালিয়ে গেলেন। তার কারণ হচ্ছে তারা তো এসেছিলেন পদযাত্রা অংশগ্রহণ নিতে, কিন্তু কোথাও রটে গেছিল যে ওখানে শেখ মুজিবুর রহমানের যে মাজার রয়েছে, যেটা আর কি তার সাহিত্য রয়েছেন তিনি, সেই জায়গাটা ভাঙচুর করার পরিকল্পনা ছিল 32 ধানমন্ডির মতো। কিন্তু সমস্ত ব্যবস্থা ছিল সেখানে, কার্যত আওয়ামী লীগের প্রতিরোধের সামনে তাদের চলে যেতে হলো। সেই ছবিও দেখতে পেয়েছি সমাজ মাধ্যমে, সেগুলো ঘুরছে। তাহলে কি এইটা আগামী দিনে এটা কি বার্তা মানে দিয়ে দেওয়া হলো যে এবার ঘুরে দাঁড়ানোর পালা আওয়ামী লীগের? জি অবশ্যই, আপনি যদি লক্ষ্য করেন আর এই গোপালগঞ্জে যারা এই নব্য রাজাকার যে প্রতিহত করেছে, এখানে কিন্তু কোনো নেতা ছিল না, একদম তৃণমূল সাধারণ খেটে খাওয়া দিনমজুর যারা আছে তারা কিন্তু একবারে বটি যা আছে তা নিয়ে কিন্তু আসলে তারা রাস্তায় নেমেছে। এবং তাদের একটাই
লক্ষ্য ছিল যে আমাদের ইজ্জতের প্রশ্ন, আমরা আপোষহীন, এটা আমাদের ইজ্জত, এই ইজ্জত আমাদের রক্ষা করতে হবে। এবং এই গোপালগঞ্জ থেকে যেহেতু প্রতিহত করা শুরু হয়েছে, আমি মনে করি সারা বাংলাদেশে একযোগে এই গোপালগঞ্জের চিত্র দেখে আমাদের মুজিব আদর্শের সকল নেতাকর্মী এবং কর্মী আমরা উজ্জীবিত এবং আগামীতে যে কোনো নির্দেশনা আমরা পালন করতে বেগবান হব। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে কি কেউ রয়েছেন? আমি বলবো আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন। আজকে কলকাতার ছবিটাও আরও একবার দেখাবো। গোপালগঞ্জের ছবিটা যেমনি দেখছি, আজকে কলকাতাতে ভিন্ন পরিপ্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ সেখানে হচ্ছে একটি কেন্দ্রে রাজ্যের যে নির্বাচিত সরকার, সেখানে নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর এই যে মানুষ ওপর টার্গেট, যেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনারা যে কোনো বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত, হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাস, হালিশহর, বলুন। হ্যালো, আমাদের যে নরেন্দ্র মোদী 14 সালে যে মিথ্যা কথা বলে যে ক্ষমতা এলো, আসার পরে নির্বাচন কমিশনকে কিনে দিয়ে টাকা দিয়ে, তারপরে যে যা শুরু করেছে, গণতন্ত্র মানেই না, জনগণের কথা মানে না, বিরোধীদের কোনো কথাই শুনতে হয় না। এই লোকটা কি মানুষ? আমি তো মনে করি মানুষ না। মানে আমাদের দেশে যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে দেশ চালিয়ে যাওয়ার পরে, এই লোকটার মতো বদমাশ লোক আমি দেখি নাই। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ। তিনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই যে অনেকে ভারতীয় জনতা পার্টির শাসনকালে তাদের যে একটা দুঃখ, অসুবিধা এবং বিভিন্ন জায়গায় যন্ত্রণা, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া বাঙালির উপর যদি আক্রমণ নেমে আসে, তাহলে এটা কিন্তু সেই সমস্ত জায়গায় সমগ্র বাঙালি কিন্তু সংঘবদ্ধ। এই ব্যাপারে কোনো মানে কম্প্রোমাইজিং কোনো জায়গায় একটা নেই। আমি একটু সৈয়দ সিয়ামের কাছে যাব। সিয়াম, তুমি কলকাতা শহরকেও খুব ভালো মতো জানো, এখানকার মানুষের আবেগ আছে। আজকে 15 তারিখ ময়মনসিংহে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের দাদু, তার দাদু হরিকিশোর রায়চৌধুরী, তার যে বাড়ি, সে বাড়িতে নাকি শিশু কিশোর একাডেমি হবে বলে এই যে ভেঙে দিল। বাংলাদেশে উপর্যুপরি সুচিত্রা সেন, ঋত্বিক ঘটক, এদের বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। 32 ধানমন্ডি তো অবশ্যই এর মধ্যে আইকনিক। এটাকে কি মানে থামানো কোনোভাবে সম্ভব নয়? এই জিনিস কি চলতেই থাকবে? অবশ্যই এটাকে থামানো অসম্ভব কিছু না, কিন্তু আসলে একটা দেশের সমস্ত উইং, রাষ্ট্রযন্ত্র যখন একদিকে থাকবে, তখন আসলে বিপরীত দিকে মানে অনেক কিছু করাটা আসলে কঠিন হয়ে যায়। আর তারপরে হচ্ছে আমাদের এমন একটা পরিস্থিতি, যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে, তারপরও আসলে আমরা যতটুকু প্রতিহত আসলে গোপালগঞ্জ থেকে শুরু করেছি, আমরা মনে করি যদি এই স্পিরিট আমরা ধারণ করতে পারি, আগামীতে কারো বাড়ি আসলে এইভাবে ভাঙা আমরা অন্তত আটকাতে পারবো। আজকে এই যে টোকাইগুলো গোপালগঞ্জ থেকে বিতাড়িত হওয়ার পরে ফ্রান্সে বসে এক সাংবাদিক, সে ফেসবুকে পোস্ট দিয়েছে যে আওয়ামী লীগের এমপি এবং নেতাদের যেই বাড়িগুলো এখনো অক্ষত আছে সেগুলো 2 দিনের মধ্যে ভাঙা হবে। তো এই হুমকি এবং হচ্ছে এই প্রতিনিয়ত এগুলোর মধ্যে আমরা আছি। তারপরে হচ্ছে যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে গোপালগঞ্জ থেকে, আমরা মনে করি আমরা ঘুরে দাঁড়াতে অতি শীঘ্রই আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আমরা সেই ছবিগুলো দেখছি, সত্যি খুব দুর্ভাগ্যজনক, হতাশাজনক এই ছবি। এবং এইটার ক্ষেত্রে আরও একটা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারত সরকারকে চিঠি লিখেছিলেন কিছুদিন আগে। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কাছাড়ি বাড়ি, সেখানে ভাঙচুর হয়েছিল। আজকের এই যে ঘটনা, এই ঘটনাতে তার আগে হয়েছেন এবং ভারতের বিদেশ মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে। দরকার পড়লে ভারত বলেছিল এটা রেস্টোরেশনস এবং সমস্ত কিছু করা হবে, কিন্তু এখনও পর্যন্ত ইউনুস প্রশাসনের থেকে কোনো উত্তর কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। এই বিষয়গুলো অত্যন্ত মানে ঘটছে। আজকে এমন একটা দিন যেখানে একদিকে দাঁড়িয়ে বলা যেতে পারে
যে সেখানে গোপালগঞ্জ যেমন বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের স্পিরিটকে তারা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন, সেখানে এক প্রবল সংঘর্ষ হয়েছে এবং যে সংঘর্ষে হতাহত হলেও কোথাও আর কি আওয়ামী লীগের ছাত্র যুবলীগের কাছে ধাওয়াকে এনসিপির যারা নেতা বড় বড় ভাষণ যারা দেন বিভিন্ন সময়, যাদের আজকে আন্তর্জাতিক পরিচিতি হয়েছে, সেই তারা ধাওয়া খেয়েছেন এবং ধাওয়া খেয়ে হয়েছেন। তবে সেনাবাহিনীর এখানে ভূমিকা নিয়ে ভয়ঙ্কর লেভেলের প্রশ্ন হয়েছে, বিশেষ করে একজন ছাত্রলীগের দেখুন কীভাবে আর কি তাকে মারা হচ্ছে। এটা প্রশিক্ষিত কোনো সেনাবাহিনী যারা আন্তর্জাতিক পিস কিপিং ফোর্সের মধ্যে পার্টিসিপেট করেন, তাদের দেশের নাগরিক প্রতি কি এই আচরণ? ঠিক তেমনিভাবে মানুষ যখন আক্রান্ত হয় তখন তার একটা অন্য ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। আজকে আবার কলকাতাতেও ঠিক এক অন্য পরিপ্রেক্ষিত, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, তথাপি কিন্তু মুখ্যমন্ত্রীও আজকে কিন্তু এমন একটা নিশানা করেছেন বিষয়ে যেখানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ চেতনার উপর কোথাও একটা গিয়ে আঘাত আসছে। উদয়ন চক্রবর্তী রয়েছেন যাদবপুর থেকে, জনমতে অংশ নিচ্ছেন। হ্যাঁ, বলুন আপনার মতামত। হ্যাঁ, আজকে তিনটি ঘটনা দেখলাম সুজিত বাবু। তিনটি ঘটনা, একটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বাড়ি, সেই বাড়ি ভাঙার ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে আজকে একটি কিশিল বলে একজন বাংলাদেশের হিন্দু জাল করে আধার কার্ড করে উত্তরবঙ্গে ছিল, তাকে পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে করার জন্য। সে বলেছে যে আমি অত্যাচারিত হয়ে আমি এইভাবে পালিয়ে এসেছি বাংলাদেশ থেকে, কিন্তু তাকে জেলে যেতে হয়েছে ওই শিলকে, হিন্দু বাঙালি। ঠিক আছে, এটা একটা ঘটনা, ওখানে একটা ভেঙেছে একটা ঘটনা। আবার আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে আমাদের যে পশ্চিমবঙ্গ থেকে মুসলিম ভাইরা যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য রয়েছে, কেরালা, মহারাষ্ট্র, এবং সেখানে কোনো জায়গায় তাদের আধার কার্ড অন্যান্য জিনিসের চেক করে তাদের ধরে রেখেছে। হ্যাঁ, দিল্লিতে ঘটনা ঘটেছে কালকের ঘটনা তো আপনি দিল্লির ঘটনাটা যারা ছিল তারা বলেছে কেন হয়েছে। এখন এই যে ঘটনাগুলো, এগুলো সমস্ত কিন্তু ইন্টারলিঙ্ক, কারোর সঙ্গে কাউকে বাদ দিয়ে করা যাবে না। এখন আমাদের শুভ চেতনা হতে হবে যে আমরা পশ্চিমবঙ্গে কিভাবে নিজেরা থাকবো, হিন্দু মুসলিম কিভাবে, যারা আদি মুসলিম এই পশ্চিমবঙ্গে ছিলেন তাদের সঙ্গে আমাদের যেভাবে থাকা, এবার যারা বাইরে থেকে এসছে, বাংলাদেশ থেকে 72 সাল থেকে ঢুকে আজ অব্দি ঢুকেই যাচ্ছে, এবং অতি মানে চরিত্রহীন বিএসএফ যারা অর্থের বিনিময়ে মানুষ ঢোকায়, সে টেররিস্ট থেকে আরম্ভ করে এমনি সাধারণ মুসলিম জনসংখ্যা কে যারা ওখান থেকে কাজের জন্য এখানে ঢুকে পড়তে চায়, তারা এখান থেকে গিয়ে দিল্লিতে যায়, তাদের আটকানোর জন্য একটা কাজ করা উচিত। বিএসএফ কে বদলে দিয়ে সিআইএসএফ বা ওরকম জাতীয় এরকম দুর্বিনীত দুশ্চরিত্র এবং চোর বর্ডার সিকিউরিটি ফোর্স এই আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারে এবং আসাম বর্ডারে দুটো নেই। হ্যাঁ, এদের ব্যাটালিয়ন বদলেও কিছু করা যাচ্ছে না। হাওড়া স্টেশনে একটি বাড়িতে যাচ্ছে, এখান থেকে রিটায়ার করে মানে ছুটিতে কেরালায় যাচ্ছে বিএসএফ এর, তার থেকে 66 লাখ টাকা ধরা পড়েছিল। 66 লাখ টাকা ব্যাগে করে নিয়ে যাচ্ছে এইখান থেকে, এই লোক ঢুকিয়ে, ড্রাগ ঢুকিয়ে, আর্মস ঢুকিয়ে। তো এই বিএসএফ কে এখানে রাখাই উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছে, আমার দায়িত্ব নয়, অমিত শাহর দায়িত্ব হচ্ছে এই বিএসএফ কে ঠিক করা। অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, এই কথাটা কিছুদিন আগেও অনেকে বক্তব্যে উঠে আসছে। এটা ঠিক কথা, এবং একটা নিরাপত্তা এবং সমস্ত জায়গা থেকে যেমন একটা প্রশ্ন রয়েছে। আমি বারবারই কথাটা বলেছিলাম যে বাংলাদেশের এই সাম্প্রতিক ওইখানকার পরিস্থিতি, যে জুলাই মাস থেকে যে পরিস্থিতি হয়েছে তার একটা প্রভাব এখানে আসবে। একটা উন্নত দেশ সেখানে যদি হয় জনসাধারণ, তাহলে এখানে যেমন আসার প্রবণতাটা অনেকটা কমে যাবে। আবার ঠিক কথা যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একটা অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক। আমাদের সঙ্গে জনমতে আরও একজন রয়েছেন, কে বলছেন? হ্যালো,
হ্যাঁ, রমজান জমাদার বলুন। হ্যাঁ দাদা, নমস্কার দাদা। হুম ও আপনি ওই সুকুমার রায় আর সত্যজিৎ রায় যেটা ঘটনা গল্পটা বললেন না, হুম গড়পাড়, ওটা হচ্ছে 13 নম্বর গড়পাড়, বুঝলেন? হুম আমি ওই স্কুলের ছাত্র। হ্যাঁ ওনারা যে মর্মান্তিক যেটা বাংলাদেশে ঘটছে, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমি ওই স্কুলের ছাত্র। ওটা 13 নম্বর গড়পাড়, ওই স্কুলটার নাম হচ্ছে এসিনিয়াম স্কুল, হুম বুঝলেন? তো ব্যাপারটা খুব আমার কষ্ট হচ্ছে, এটা দেখে আমার ভালোও লাগছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ভারতবর্ষে যারা অনুপ্রবেশকারী আছে, সরকার কত যাবে আসবে, কিন্তু অনুপ্রবেশকারী ঠিক তদন্ত করে নিখুঁতভাবে বার করে দেওয়া উচিত। আর এদেশের বাঙালিদের উপর যেটা অত্যাচার হচ্ছে সেটাও খেয়াল রাখা উচিত সরকার কত যাবে আসবে, কিন্তু অনুপ্রবেশকারী ঢুকলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। তো এটা যে কোনোবার ছেড়ে বার করে দিতে হবে, কারণ ওই সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আর এই দেশে এসে এরা কখনো আমাদের উপকারে যদি আসেনি, এবং আমাদের দেশের ক্ষতি করে আমাদের দেশটা ধ্বংস করে দেবে, এবং নানারকম বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করে ক্ষয়ক্ষতি করবে। আর সেই দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়বে, কারণ ইতিমধ্যে এদেশের বাঙালি মুসলমানরা অলরেডি কিছু চিহ্নিত হয়ে গেছে, কারণ ওদেরকে ওই সাপোর্ট করে এবং বসবাস করার সুযোগ দিয়ে এই কথা মেনে নেওয়া যাবে না। ওই পাকিস্তানের বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী ছেড়ে বার করে দিয়ে এখানে হিন্দু ধন্যবাদ মুসলমান। ধন্যবাদ রমজান জমাদার, আপনি ঠিকই বলেছেন। ভয়ঙ্কর উদ্বেগের একটা সময়, একটা সাম্প্রদায়িক লাইনে চলে গেলে যেমন এর সমস্যার সমাধান হবে না, এ সমস্যার সমাধান একটাই হচ্ছে উন্নততর বাঙালি চিন্তা, এবং যে চিন্তা ঊনবিংশ শতকে যে নবজাগরণ, যে চিন্তার প্রতিকৃতি, যেটা আজকে সেই তারই একটা প্রতিকৃতিকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো। রমজান জমাদার বলছেন পাশের একটা স্কুলে ময়মনসিংহে তিনি পড়াশোনা করতেন, এটা তার কাছে অত্যন্ত দুঃখ বেদনার। সত্যিই তো ছেলেবেলার স্মৃতি যদি এরকমভাবে যদি হয়, বহু মানুষকে আমি আমার জীবনে দেখেছি যারা ময়মনসিংহের স্মৃতি বহন করে বেড়ান। ময়মনসিংহের জমিদারদের একটা গুরুত্বপূর্ণ ছিলেন আচার্যরা। বাংলার কমিউনিস্ট আন্দোলনে বিখ্যাত ব্যক্তিত্ব স্নেহাংশু কান্তি আচার্য, যার বাড়ি একটা এখানে ছিল, যেখানে আজকে সিপিআইএম রাজ্য কমিটির অফিস, তাদের এই বাড়িতে, এই আলিমুদ্দিন স্ট্রিটে এই স্নেহাংশুকান্ত আচার্য ওরা ছিলেন হচ্ছে ময়মনসিংহের জমিদার। ঠিক তেমনি একটা অঞ্চলের ওর জমিদার ছিলেন, বিভিন্ন মাপের জমিদার ছিলেন। সেই জমিদারি আজ নেই, অনেকে সে দেশে থাকেন না, চলে এসেছেন। 47 সালের পর থেকেই যে হিংস্র দ্বিজাতি তত্ত্ব যে ভাগ করে দিয়েছিল, তবু মননে, চিন্তায়, চেতনায় একটা সূত্র কিন্তু ধরে রাখে যে আমরা একটা ভাষাতেই কথা বলি। সেই জায়গাটাতেও আবার আঘাত আসছে, এবং যার প্রতিবাদে আজ কলকাতার রাজপথ এক অন্য মাত্রা নিয়েছিল। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা রয়েছে, আপনারা মতামত জানাচ্ছেন, ভালো লাগছে। আমি আবারও যাব, কিন্তু তার আগে দুটো মতামত এসছে খেয়ালে, ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে মতামত এসছে, একটু আমি নিয়ে নেব সেই মতামত। সেখানে মতামত রয়েছে, ভারত বাংলাদেশের অভ্যন্তরে নাক গলালে, ভারত বাংলাদেশের অভ্যন্তরে নাক গলালে, তারপরে আমরা দেখে নেব তিনি কি লিখেছেন, নাক কেটে দেওয়া হবে। মোহাম্মদ ফারুক বলছেন, এই যে ঘৃণা বিদ্বেষ, কে কার অভ্যন্তরে নাক কেন গলাতেই যাবে? দুই প্রতিবেশী দেশ, তারা প্রত্যেকের ভালো মন্দের সঙ্গে সম্পৃক্ততা থাকে, কিন্তু মোহাম্মদ ফারুক বলছেন যে ভারত যদি নাক গলায় তাহলে তার নাক কেটে দেওয়া হবে। তিনি একজন উগ্র জাতীয়তাবাদী বাংলাদেশি বলেই তাকে ধরে নিতে হবে, এই ধরনের কমেন্ট। কিন্তু আমরা আরও একজনের কমেন্ট কি আছে, আমি সরাসরি আবারও সিয়ামের কাছে যাব। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে নাক গলায় তাহলে নাক কেটে দেবে, এটা মোহাম্মদ ফারুক বলছেন। উগ্র জাতীয়তাবাদী এরা কারা? এই যে অনেকে টাইমলাইনে লেখেন এই ধরনের, এটা কি বিশ্বাস? মানে আমরা তো দেখছি যে উগ্র ভারত বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ, এগুলোকে পুঁজি করে বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, আমি মানছি এই পরিস্থিতির মধ্যে ছাত্রলীগ, যুবলীগ বা কৃষক লীগ, শ্রমিক লীগ, এদেরকে মানে এরা সংঘবদ্ধভাবে প্রতিহত করা আজকের সময় খুব কঠিন, খুবই কঠিন। তার কারণ পুলিশ সেনাবাহিনীও দেখা গেল আজকে যে অনেকটাই এই এনসিপি যারা রয়েছে তাদের জন্যে তারা অনেকটাই রয়েছেন, কেননা হচ্ছে অত সেনাবাহিনীর স্টেটমেন্ট এখনও পায়নি, অত তারা বলতেই পারেন, এটা ঘোষিত কর্মসূচি তাদের।
তো ঘোষিত কর্মসূচি কে হঠাৎ হিংসাত্মক করা বা এই যে সব কিছুতে ভারতকে সবসময় হচ্ছে একদম সরাসরিভাবে নাক কেটে দেবো, নাক গলালে, এই করে দেবো, ওই করে দেবো, এরা কারা? সেটার দাদা সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজকে আমি একটা ভিডিও আমি আপনাকে এখানে দেখাতে পারছি না, একটা ভিডিও দেখবো ছাত্রলীগের আমাদের কয়েকজন 4-5 জন হবে, তারা স্লোগান দিয়ে আসছিল। তো আমাদের সেনাবাহিনী উইথ ডিউ রেসপেক্ট, আমার দেশ আমার সেনাবাহিনী, তারপরে বলতে হচ্ছে যে এই সেনাবাহিনী নিয়ে ভারত দখল করতে আমরা চাই। ওই তারা ভয়ে তারা কিন্তু ওই যে একটা পুকুরের মধ্যে তারা পড়ে গেছে। তো হচ্ছে এখন বিদেশ থেকে আসলে বিভিন্ন ভাবে আমাদের দেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু এবং বেশ সংখ্যক মানুষ ধর্মান্ধ। তাদেরকে আপনি যেভাবে ধর্মটা বুঝাবেন, ধর্মটাকে তারা সেইভাবেই বুঝবে। তো এই সংখ্যক কিছু মানুষ আসলে ভারতকে মানে এমন ভাবে মানে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে আমাদের বাংলাদেশি কিছু মানুষের মধ্যে, যে ভারত হচ্ছে আমাদের জাতিগত শত্রু, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তো এরকম ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা মূলত তাদের সামনেই বেশিটা কার্যকর, যারা হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে যারা না মানে তাদের কাছে এই ন্যারেটিভটা মানে কার্যকর। এছাড়া বাংলাদেশি মানুষ সব থেকে অনেকেই দেখে মানে যারা হচ্ছে উগ্রপন্থী এবং তারা চায় যে একটি ইসলামিক উগ্রপন্থী রাষ্ট্র কায়েম করতে, তারাই হচ্ছে মূলত এই সমস্ত মন্তব্য করেন। বুঝতে পারছি। আচ্ছা, একজনকে পোশাকে নেই, সাদা পোশাকেই দেখা যাচ্ছে, বুট দিয়ে যে ছেলেটি আর কি সম্ভবত ছাত্রলীগেরই, তার মুখে বুট দিয়ে ঘষা দিচ্ছে। এরা কি আনসার বাহিনীর আছে? তাদের সকলেরই তো পোশাক থাকে। ইনি কে? এই যে আজকে সেনাবাহিনী, পুলিশ এর মধ্যে প্রশাসনের পোশাক পরে অনেকে মানে নির্বিচারে মানে গুলি চালিয়েছে এবং তাদের কোনো পরিচয় এবং আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট হয়নি আসলে তারা কারা। এবং যাকে দেখছেন যে এই যে পা দিয়ে যে বুট দিয়ে যে আসলে তার উপরে মানে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এই সেম দৃশ্যটি কিন্তু 71 সনে পাক হানাদার বাহিনী আমাদের সাথে করেছে। সেই একই জিনিস ঘুরে ফিরে এখন ওয়াকার এবং আসলে বাংলাদেশ আর্মি এখন আর বাংলাদেশ আর্মি না, এটা পাকিস্তানের রেজিমেন্ট। তো এইটা আসলে পাকিস্তানের রেজিমেন্ট, পাকিস্তানের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এরকম পরিস্থিতি হয়তো বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পট পরিবর্তনের দিকে একদিকে রয়েছে, অন্যদিকে আমরা আজকে রয়েছেন আমাদের সঙ্গে জনমতে আরও একজন যোগদান করতে চাইছেন, অচিন্ত মৈত্র হাবড়া থেকে। হ্যাঁ বলুন অচিন্ত বাবু। অচিন্ত মৈত্র হাবড়া থেকে, হ্যাঁ বলুন। আচ্ছা, দূরভাষে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিভিন্ন জায়গায় আজকে যেমন হয়েছে, কলকাতার চিত্র একরকম ছিল, সেখানে গণতান্ত্রিকভাবে একটা জমায়েত এবং রাস্তা দিয়ে হেঁটে গেছে মিছিল, এবং সেই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দিয়েছেন, বিভিন্নভাবে দিল্লিকে বার্তা দিতে পথে নেমে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর একের পর এক হেনস্থার ঘটনা, মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? ডবল ইঞ্জিন সরকার জবাব দাও। পোস্টার স্লোগানে সরগরম পদযাত্রা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অরূপ রায়রা। একটু শুনে নেব মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री। बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे, हम बांग्ला को प्रोटेक्ट करेंगे। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। हमारे कॉर्पोरेशने 90% बिहारी भाषी मानुष काज करे। कभी हम कहा है क्यों करते हैं?
अरे उसका स्किल है, वो करते हैं, वो करने के लिए वो कबियत है, कबूल है, वो करते हैं, कर सकता है। हर आदमी हर काम नहीं कर सकता है। जूट इंडस्ट्री में जो काम करता है पूरा नॉन बंगाली है, तो क्या हम उसको एक भी निकाल दिया? नहीं दिया कि उसको टेक्निकल और साउंड है। हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं, आप कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है, कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलो, हमारा जो बाहर में काम करते हैं चलो, अगर हम एक रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे, लेकिन आप उधर में बेइज्जत साउंड मत करो। आपका भी छोटा छोटा लड़का लड़की है, आपका भी घर है, इधर में तो सब मिलता है, बिना पैसा में रेशन मिलता है, आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है, स्टूडेंट का ड्रेस मिलता है, स्कूल का स्कॉलरशिप मिलता है, सब चीज मिलता है। तो बाहर में क्यों? बाहर में बीजेपी को विश्वास मत करो, ये तो डेंजरस है, अभी तो सुपर डेंजरस हो गया। अभी हमारा पास जो लिस्ट है 1000 के करीब लोगों को उन्होंने अरेस्ट किया, लॉकअप में ले गया, डिटेंशन कैंप में ले गया, और बांग्लादेश में कितना लोगों को पुशबैक किया है ये हम कलेक्ट कर रहे हैं। ভাষাগতভাবে এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে একটা বৈচিত্র্য হয়েছে, এখানে অন্য ধরনের রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাষাগতভাবে না হলেও সেখানে কোথাও একটা জায়গায় ভারতীয় জনতা পার্টি বলতে চাইছে অবৈধ অনুপ্রবেশের কারণে ভোটার লিস্টে আজকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে সেখানে সংশোধন করতে হবে বিহার মডেলে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে কর্মসংস্থানের যে প্রশ্নটা তিনি বলছেন যে বিভিন্ন লোক কাজ করে, তাহলে ওখান থেকে যদি বিভিন্ন রাজ্য থেকে এরকম ডিটেনশনে পাঠানো হয়, এই রাজ্যে কিভাবে সরকার কাজ দেবে তাদের, সেটা অনেক বেশি ভাবনা চিন্তা তাহলে করা দরকার। এই পরিস্থিতি একটা কিন্তু যে জটিল বিষয় পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে। অন্যদিকে আমরা যদি দেখি সেখানে সম্পূর্ণভাবে এক ভোট ছাড়া একটি সরকার, যে সরকার একের পর এক সিদ্ধান্ত এবং সেখানকার জনগণের এক তীব্র ভারত বিদ্বেষ। দুবঙ্গেই মনে হয় কোথাও একটা জায়গায় আক্রান্ত হচ্ছেন তারাই, বা সংকটে পড়ছেন যারা মুক্তভাবে চিন্তা করেন, যারা ওইভাবে মানে উগ্র ধর্মীয় মতবাদের উপর যারা পরিচালিত হন না, যারা বাঙালি কৃষ্টি সংস্কৃতির চর্চা করেন, সেই পরিচয়ের সত্তাটা যেন কোথাও একটা জায়গায় গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমি খুব সংক্ষেপে সৈয়দ সিয়ামের কাছে জানতে চাইব, একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বা বাংলাদেশ এবং বাঙালি চেতনা, অন্যদিকে আরও একটা চেতনা তুমি যেটা বললেন ধর্মান্ধতা এবং হচ্ছে একটা ইসলামিক শাসনতন্ত্র, এই দুটো শিবিরের এখন কি লড়াইটা এসে গিয়ে পরিগণিত হচ্ছে? জিতবেটা কে? জি, আসলে জিতবে কি এটা তো আসলে ইতিহাস তো আপনারা জানেন। 71 সালে জয় বাংলার মানে স্লোগানে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছি এবং ভারতের সর্বাত্মক সহযোগিতায় আমরা কিন্তু আসলে স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা কিন্তু পেয়েছি। তো এখন যেই মানে যুদ্ধটা হচ্ছে মানে এইটা কিন্তু আসলে ট্রাম্প কার্ড হিসাবে আমাদের যে সাধারণ জনতা তার মধ্যে অত্যন্ত সরল এবং সোজা সাপটা আমি বলবো যে আমাদের বাঙালি জনগণ অত্যন্ত সরল হয়। তাদেরকে যে কোনো ইস্যু নিয়ে আপনি যদি আসলে তাদেরকে ডিমোটিভেটেড করে ডাইভার্ট করতে পারেন কোনো দিকে, তারা কিন্তু সেই দিকে ধাবিত হয়। তো তারা এই দিকটা আসলে ধর্মটাকে পুঁজি করে ধর্মটাকে ব্যবহার করে তারা রাজনীতি করতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান তারা কিন্তু আসলে এটাতে সফল হবে না। কারণ বাংলাদেশি মানুষ জানে যে তাদের সৃষ্টিটা কি থেকে হয়েছে, যেই সৃষ্টি তো কেউ অস্বীকার করতে পারবে না, যে সৃষ্টি অস্বীকার করে সে তো জানো। একদমই ধন্যবাদ। সত্যিই তো তাই, একটা দেশের সৃষ্টি যেখানে হচ্ছে এক মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে, যেখানে হচ্ছে বাংলার যে আবহমান যে চেতনা, যে মুক্তিকামী এবং হচ্ছে স্বাধীন স্বতন্ত্রতা এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই যে বোধ আর কি পরিচালিত হয়েছিল, ভারত সর্বতোভাবে তার পাশে ছিল।
আজ সে চেতনা হয়তো একটু ব্যাকফুটে রয়েছে, কিন্তু আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায় তা তো আপনারা দেখতে পাবেন। আর আমি জনমতে এ বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো, বারবার তুলে ধরবো। বিভিন্ন মানুষ এখন প্রতিবাদে এই ক্ষেত্রে সোচ্চার হচ্ছেন। ভাষার প্রশ্ন হোক বা ধর্মের আইডেন্টিটি, যা কিছুই হোক, অস্মিতার প্রশ্ন হোক, সেই অস্মিতার প্রশ্নে বিভিন্ন যে দিক তুলে ধরবো। আর মতামত জানাবার জন্য আপনারা নিঃসংকোচে মতামত দেবেন। টাইম লাইনেও থাকবে আজকের প্রোগ্রাম, আপনারা মতামত পরে হলেও অবশ্যই দেবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।